কাজল আর মিম খাটে বসে গল্প করছে। একসময় মিম বলল, আচ্ছা মা, শারীরিক সম্পর্ক করলেই কি শুধু বাচ্চা হয়? শারীরিক সম্পর্ক না করলে কি বাচ্চা হবে না? মিমের মা কাজল বলল, হঠাৎ এমন প্রশ্ন করলি যে, কি হয়েছে তোর? না মানে মা, আমার কেন জানি মনে হয় আমি যখন গভীর ঘুমে তলিয়ে যাই তখন কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু চোখ খুললে তাকে দেখতে পাই না। কাজল বলল, মানে তোর সাথে কেউ এমন জঘন্য কাজ করছে আর তুই আমাকে আজ বলছিস? মা, আমি তো এটাই জানি না আসলে সত্যি আমার সাথে কেউ শারীরিক সম্পর্ক করছে কিনা। এটা আমার মনের ভুল, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। কাজল বলল, এসব কথা যদি তোর বাবা শোনে তাহলে আমাকে নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। আর আরেকটা কথা বলি, কান খুলে শোন, এই কথাটা আর কাউকে বলিস না, না হলে মানুষজন আমাদের উপর থুথু দিবে। মিম মন খারাপ করে বলল, আচ্ছা মা, ঠিক আছে। এভাবেই প্রায় 15 দিন চলে গেল। আমার এখনো তাই মনে হচ্ছে কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, কিন্তু আমি কথাটা মাকে কিভাবে বলবো? মা তো বিশ্বাসই করবে না, উল্টো আমাকেই বকবে। আজ বাবাকে বলতেই হবে, এতে যা হবার হোক। রাতে বাবা অফিস থেকে ঘরে এসে সোফায় বসে, মিম মিম বলে ডাকতে থাকে। তখন মিম এসে বাবার পাশে দাঁড়িয়ে বলল, জি বাবা বলো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। আচ্ছা বাবা, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে মিম চলে যায়। একটু পর মিম পানি নিয়ে আসে। এই নাও বলে পানির গ্লাসটি হাতে দেয় এবং পাশে বসে। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বাবা, তুমি কি কথাটা শুনে আমার উপর রাগ করবে? কি এমন কথা আছে যেটা শুনে আমি রাগ করব? আজ পর্যন্ত তোর উপর কখনো রাগ করেছি কি আমি? মিম বলল, না বাবা, তবুও শোনো না বাবা, আমার না কেন জানি মনে হয় রাতের বেলায় আমার সাথে কেউ শারীরিক সম্পর্ক করছে, কিন্তু যখনই চোখ খুলি তখন কাউকে দেখতে পাই না। মিমের কথাটা শুনে হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। এসব তুই কি বলিস? হ্যাঁ, তোর মাথাটা কি ঠিক আছে? আমাদের বাসায় আমি, তুমি আর তোমার মা ছাড়া আর কেউ আছে কি? না, তাহলে এই কথা বলছিস যে? মিম কান্না করে দিয়ে বলল, বিশ্বাস করো বাবা, আমি সত্যি বলছি। তোমরা কেউ আমার কথাটা কেন বিশ্বাস করছো না? এটা তো বড় চিন্তার কথা। তবে মিম তো আজ পর্যন্ত আমার কাছে মিথ্যা কথা বলেনি, তাহলে আজ কেন বলবে? এতে ওর লাভ কি? এতে তো ওরই সম্মান নষ্ট হবে। আর কেউ কেন চাইবে তার সম্মান নষ্ট করতে? কি হলো বাবা, কিছু বলছো না যে? আচ্ছা, তোর কি প্রত্যেকদিন এমন মনে হয়? হ্যাঁ বাবা, তাহলে আজ রাতে তুই আমাদের কাছে শুবি, আর তোর মাকে এসব বলিস না, ওকে? হ্যাঁ বাবা, ঠিক আছে। তখনই কাজলের আগমন। কাজল বলল, বাবার মেয়ে মিলে কিসের এত গল্প হচ্ছে? কই মা, কিছু না তো। আমার না একলা একলা ঘুমোতে ভয় লাগে, তাই আজ তোমাদের কাছে ঘুমোবো। না, তুই তোর রুমে শুবি। না, আমি এই রুমে থাকবো। দেখো না বাবা, মা কেমন করছে। আরে থাক না। রাতে খাওয়া দাওয়া শেষ করে তিনজনে শুয়ে পড়লো। আমি সাইডে আর মিম মাঝখানে, কাজল তার পাশে। সারা রাত আজ জেগেই থাকবো। সত্যি কি মিমের কথাগুলো সত্যি? আজ তা প্রমাণ হয়ে যাবে। আমি ঘুমের অভিনয় করে শুয়ে আছি আর মনে মনে বলতে থাকি, আজ রাতে কেউ যদি মিমের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে তাকে এমন শাস্তি দিব যেটা সে সারা জীবন মনে রাখবে। ঠিক তখনই পাশে থাকা মোবাইলের অ্যালার্ম বাজতে শুরু করে। রাত প্রায় 12:30। মিজান চৌধুরী তখন মনে মনে ভাবে, আমি তো মোবাইলে অ্যালার্ম দেইনি, অ্যালার্ম দিল কে? আর অ্যালার্ম দেওয়া ছাড়া তো অ্যালার্ম বাজার কথা নয়। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তবুও ঘুমের ভান করে শুয়ে আছি। ঠিক তখনই আমি যা দেখলাম তা কখনো কল্পনাও করতে পারিনি। একটা অতৃপ্ত আত্মা ঘরের ভেতর ঢুকলো। অতৃপ্ত আত্মার গায়ে সাদা কাপড়, কিন্তু এখানে কি করছে তা আমাকে জানতেই হবে। তাই ঘুমের ভান করে শুয়ে আছি। অতৃপ্ত আত্মাটা ঠিক মিমের উপর শুয়ে পড়লো। মনে হচ্ছে কিছু করছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। খুব ভয় করছিল তখন, কিন্তু আমাকে যে জানতেই হবে এই জিনিসটা কি। তাই হাতটা বাড়িয়ে আত্মাটাকে ছুঁতে চাইলাম, কিন্তু এ কি, আমি স্পর্শ করতে পারছি না কেন। তখনই মিমের ঘুম ভেঙে গেল। বাবা, তুমি দেখেছিলে সে আজও এসেছিল? কে এসেছিল মা? যে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তুমি দেখোনি? হ্যাঁ দেখেছি। তাহলে বলো না বাবা, কে সে? সেটা কোনো মানুষ নয়, মনে হচ্ছে কোনো একটা প্রেতাত্মা। তুমি কি বাবা পাগল হয়ে গেছো? এই দুনিয়ায় আত্মা, ভূত, প্রেত নামে কোনো জিনিস আছে নাকি? এসব কিছুই নেই, সবকিছুই মানুষের কল্পনা। এটা যে কল্পনা নয়, এটা সত্যি। আমি এই দুচোখ দিয়ে স্পষ্ট দেখেছি। তাহলে তুমি বলতে চাচ্ছ কোনো অতৃপ্ত আত্মা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে? হ্যাঁ, কিন্তু বাবা ওই আত্মার লাভ কি সেটা তো জানি না, কিন্তু সময় হলে ঠিকই জানতে পারবো। এখন কথা বলিস না, তা না হলে তোর মা জেগে গেলে সমস্যা হয়ে যাবে। আর তুই এখন তোর ঘরে যা, বাকি কথা কাল হবে, ওকে? তারপর মিম ওর রুমে, আমি কাজলকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমি জড়িয়ে না ধরলে আবার কাজল ঘুমোতে পারে না। তবে আজ কিভাবে পারলো কে জানে, ঘুমিয়েছে কিনা। সারা রাত ঘুমোতে পারিনি। বারবার ওই আত্মাটার ছবি চোখের সামনে ভেসে উঠছে। কি চায় আত্মা ওর কাছে সেটা আমাকে জানতেই হবে। তার আগে এই মোবাইলটার ব্যবস্থা করতে হবে। সারা রাত ঘুমোতে তো পারিনি, কিন্তু সকালবেলা অল্প হলেও মনে হয় ঘুমিয়েছি। যতক্ষণ ঘুমিয়েছিলাম তখন একটা ভয়ানক স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা ঠিক এমন, কোন একটা সাদা চাদরের আত্মাটা আমাকে বলছে, আমার পথে বাধা হয়ে দাঁড়ালে নিজের প্রাণটা অকালে হারাবি, তার চেয়ে ভালো আমার পথ থেকে সরে যা। স্বপ্নটা শেষ হতে না হতেই ঘুমটা ভেঙে গেল। এই কথাটা বাসার কাউকে বলিনি। আমি ঘুম থেকে উঠে অফিসে ফোন করে বললাম, শরীরটা ভালো লাগছে না, তাই আজ যাব না। সত্যি আজ ভালো লাগছে না। তারপর যে মোবাইলে অ্যালার্ম বেজেছিল সেই মোবাইলটা ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেললাম। তখনই কাজল আসলো, বলল, এ কি, তুমি এটা কি করেছো? পাগল হয়ে গেলে নাকি? মিজান চৌধুরী বলল, একটু চুপ করে থাকো তো, যত নষ্টের মূল এই মোবাইলটা। দেখি তো আজ রাতে
কিভাবে অ্যালার্ম বাজে। আজকেও মিমকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। এখন রাত 9টা। কাজল আমার পাশে শুয়ে পড়েছে আর আমার অন্য পাশে মিম, মানে আমি দুজনের মাঝখানে। কাজল তো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মিম আর আমার চোখে কোনো ঘুম নেই। আজ কি হয় সেটাই আমাকে দেখতে হবে। এভাবে রাত 12:29। আজ মনে হয় কিছুই হবে না, কিন্তু যখনই রাত 12:30 বাজলো তখনই মোবাইলটা আগের মতো জোরে জোরে অ্যালার্ম বাজতে লাগলো। এটা কি করে সম্ভব? আমি তো মোবাইলটা নষ্ট করে দিলাম, তাহলে এটা কি করে সম্ভব? ভয়ে বুকটা ধরপড় করছে। কি হতে চলেছে একমাত্র উপরালাই জানে। চারিপাশে অন্ধকার, এমন সময় বিদ্যুৎটাও চলে গেছে। তখনই কারো ভয়ানক হাসির শব্দ ভেসে আসছে। তোকে বলেছিলাম আমার পথে বাধা হয়ে দাঁড়াস না, তবুও দাঁড়ালি। আজ দেখ তোর কি অবস্থা করি। এই টানটান উত্তেজনা নিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কে এই আত্মা, কি তার পরিচয়, কেনই বা মিমের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, এবং মিজান চৌধুরীর সাথে কি হলো, সবকিছু জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পের ভালো ভিউ হলে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। গল্পটির ভাবনায় এস.এম. নাজিম, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ.এ. নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।